হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু N8 এর নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা নতুন একটা জিনিস নিয়ে জানবো, ইন্টারেস্টিং বিষয় যেটার নাম হচ্ছে র্যাগ। র্যাগ কি, র্যাগ কীভাবে কাজ করে এবং র্যাগের প্রয়োজনীয়তা, র্যাগ কত প্রকার ও কী কী, এবং র্যাগ কোথায় কোথায় ইউজ হয়, এই জিনিসটা নিয়ে আমরা জানবো। অনেকেই দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেগুলো হচ্ছে র্যাগ নিয়ে অনেক বিভ্রান্তকর জিনিস ছড়ায়, যেগুলোর মাধ্যমে এক্স্যাক্টলি বুঝতে পারে না যে কীভাবে এবং কী হলো এই র্যাগ, র্যাগ কীভাবে কাজ করে। এই ভিডিওতে আমি সিম্পলি বোঝাবো র্যাগ কী এবং কীভাবে কাজ করে এবং কেন এটা আমাদের এজেন্সি অথবা আমাদের ক্লায়েন্টের কাজের জন্য অথবা আমাদের নিজের কাজের জন্য এটা কেন প্রয়োজন। সাপোজ আমি যদি ফর এক্সাম্পল আপনাকে একটা প্রশ্ন করি যে আমরা চ্যাটবট গুগলের জিমিনে অথবা চ্যাট জিপিটিতে যেই কোশ্চেনগুলো করি, এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো চ্যাট জিপিটি আমাদেরকে দেয়, এগুলো কিসের উপর নির্ভর করে দেয়? অবশ্যই এগুলা তারা গুগলের যত ডকুমেন্টারি আছে, গুগলের যত টেক্সট আছে, গুগলের যত সোর্স আছে, ওই সোর্সগুলো থেকে ডেটা নিয়ে দেন আমাদেরকে এই একটা রিপ্লাই দেয় চ্যাট জিপিটিগুলো অথবা যে মডেলগুলো এলএলএম মডেলগুলো আছে। বাট আপনাকে অ্যাজ এ বিজনেস ওনার, আপনি অথবা আপনার ক্লায়েন্টের কোনো একজন বিজনেস ওনার, সে এখন আপনার একটা অথবা আপনার একটা কমার্স ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর এই ডেটাগুলো, পার্সোনাল ডেটাগুলো, এগুলা কি এই চ্যাট মডেল জানতে পারবে? অবশ্যই না। চ্যাট মডেল এই পার্সোনাল ইনফরমেশন কোনো কিছুই জানতে পারবে না। আপনার যে ই-কমার্স বিজনেস আছে, এই ই-কমার্স বিজনেসে টোটাল সেলস কত, গত ইয়ার রেভিনিউ কত জেনারেট হয়েছে, এই বছর কতগুলো কারেন্ট ক্লায়েন্ট আছে, অথবা আপনার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, দেন আপনার ওয়েবসাইটে যদি কোনো কুপন থাকে, এই কুপনগুলা কি আপনার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা আপনার যে এআই আছে, এআই এর মাধ্যমে যদি রিপ্লাই করি, মেসেজ করি, ওইগুলো কি বাইর করতে পারবে চ্যাট মডেল? অবশ্যই পারবে না, কারণ আপনার এগুলো পার্সোনাল ইনফরমেশন। সাপোজ আপনি আপনার একটা পাশ র্যাগ এজেন্ট আস্ক করলেন যে আপনার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, সে কিন্তু অ্যান্সার করতে পারবে না। অথবা আপনার ক্লায়েন্ট একটা সার্ভিস প্রোভাইড করে, ওই সার্ভিসের প্রাইস কত, ওইটা কিন্তু এআই এজেন্ট বলতে পারবে না, এলএলএম মডেল বলতে পারবে না। বাট আপনি যদি র্যাগের মাধ্যমে এটা করে দেন, র্যাগের মাধ্যমে একটা সেট আপ করে দেন, দেন যদি যে কোনো পার্সোনাল ইনফরমেশন, এগুলো অটোমেটিকলি আপনি এই আক্স করতে পারবেন। সাপোজ আপনি যদি র্যাগ এজেন্ট অলরেডি পাইনকোডের মাধ্যমে, পাইনকুন কিরা বলবো, পাইনকুনের মাধ্যমে চাঙ্ক সেট করে দেন যদি আপনি ওকে আক্স করেন যে আমার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, অথবা আমার ওয়েবসাইটে কোনো কুপন আছে কিনা, এই জিনিসগুলো যদি আপনি আক্স করেন, দেন দেখবেন র্যাগ এজেন্ট, এই এজেন্ট কী করবে, অটোমেটিকলি একটা রিপ্লাই দিবে আপনার ওয়েবসাইটে এতগুলো প্রোডাক্ট আছে, আপনার ওয়েবসাইটে গত ইয়ার এত রেভিনিউ ইনকাম হয়েছে, আপনার ওয়েবসাইটে যত ধরনের প্রাইভেট ইনফরমেশন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টদের দেখাতে, কাস্টমারদের দেখাতে, আপনি দেখাতে পারবেন। বাট এলএলএম মডেলের মাধ্যমে এটা করতে পারবেন না। এলএলএম মডেল কী করবে, গুগল থেকে যতগুলো ডকুমেন্টারি আছে সবগুলো থেকে ম্যাচ করবে, যেগুলো রিলেভেন্ট হবে এগুলো আপনাকে অ্যান্সার করবে। বাট যেগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো কিন্তু র্যাগ এজেন্ট দিবে, অন্যান্য এলএলএম মডেল কিন্তু দিবে না। তো আমি যদি বলি যে র্যাগ কি, র্যাগ হচ্ছে, আমি গুগলে যদি আস্ক করি যে র্যাগ মানে কি, র্যাগ র্যাগ কি দিয়ে আস্ক করলাম যে র্যাগ শব্দটা হচ্ছে, আমি যখন গুগলে আস্ক করবো যে হোয়াট ইজ এ র্যাগ ইন এআই, এটা বলবে কি, র্যাগ স্ট্যান্ডার্ড ইজ এ রিট্রিভাল আর্গুমেন্টেড জেনারেশন। এটা হচ্ছে রিট্রিভাল আর্গুমেন্টেড কি, এটা আমি এখন বলবো আপনাকে। র্যাগ কি, র্যাগ হচ্ছে, এটা পুনরায় বললাম, র্যাগ হলো এমন একটি টেকনিক যেখানে এলএলএম মডেল মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন চ্যাট জিপিটি, ক্লড, লামা, এগুলো শুধুমাত্র ট্রেনিংয়ের ডেটার উপর নির্ভর না দিয়ে এক্সট্রা নলেজ সোর্স মানে কাস্টম ডেটা, আপনি ওকে একটা ডেটা দিবেন, ওইটার উপর নির্ভর করে সে অ্যান্সার করবে, তথ্য এনে উত্তর দিতে শেখানো হয়। আপনার যে পার্সোনাল ডেটাগুলো আছে, এগুলার উপর ডেটা এনে দেন এটা রিপ্লাই দিবে। গুগলের যত সোর্স আছে এগুলার উপরে উনি নজরও দিবে না, আপনার সোর্সের উপর আপনার যে পার্সোনাল ডেটা আছে, আপনার এক্সট্রা যে নলেজগুলো আছে, এই নলেজগুলো আপনি ওকে দিবেন, দেন সে ওটার উপর নির্ভর করে অ্যান্সার দেবে হিউম্যানের মতো। ওকে, র্যাগ কি এটা জানলাম। দেন আমার হচ্ছে নেক্সট, র্যাগ কি, এটার মাধ্যমে কি, র্যাগের মূল ধারণা, এটি হচ্ছে একটি চ্যাট জিপিটির মতো মডেল, 2023 সালের আগের ডেটা। যেমন চ্যাট জিপিটি থেকে যে আপনার যখন কোনো ডেটা কালেক্ট করেন, আপনি যখন চ্যাট জিপিটি কোনো জিনিস আক্স করেন, এই চ্যাট জিপিটি আক্স করা ডেটাগুলো কোত্থেকে নেয়, 2023 সালের আগের যেই ডেটাগুলো আছে,
গুগলের যত ডেটা ছিল 2023 সালের আগে ওই ডেটাগুলোর উপর বেসড করে অ্যান্সার দেয় এবং রিসেন্টলি এটা আপডেট করা হয়েছে 2026 সাল রিসেন্ট যে ডেটাগুলো আছে ওইগুলোর উপর নির্ভর করে চ্যাট জিপিটি অথবা যত এলএলএম মডেল আছে এগুলো অ্যান্সার করতে পারে। যদি তুমি আজকের কোনো আপডেটেড ইনফরমেশন বা কোনো কোম্পানির প্রাইভেট ডেটা থেকে উত্তর চাও চ্যাট জিপিটি সেটা জানে না, সেটা জানে না, এটা বলতেছে। তো যদি তুমি কিন্তু এটা এখন আপডেট করা হয়েছে, যদি তুমি এখন কোনো রিসেন্ট কোনো আপডেট নিয়ে জানতে চাও সে কিন্তু অ্যান্সার করতে পারবে। সে কিন্তু ওয়েবসাইটের যতগুলো ওয়েবসাইট আছে এগুলোকে ম্যাচ করবে, দেন যেটা দেখবে যে চলে ভালো এবং এটার সাথে রিলেভেন্ট এই কনটেক্সটের সাথে, দেন ওটার উপর রিপ্লাই দিবে। ওকে, এখানে র্যাগ ব্যবহার করলে মডেল আগে নলেজ বেস থেকে রিলেভেন্ট ডাটা খুঁজে বের করে রিট্রিভাল, তারপর সেই কনটেক্সটের উপর ভিত্তি করে উত্তর তৈরি করে। আপনি যে কোনো কিছু জিনিস আস্ক করবেন, সাপোজ আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে, এটা কিন্তু এলএলএম মডেল দিতে পারবে না, আপনার র্যাগ এজেন্ট দিতে পারবে। আপনি যদি একটা পেইনকনের মাধ্যমে এটা সেট আপ করেন, দেন আপনার কোম্পানির মধ্যে কতজন মানুষ কতজন এমপ্লয়ি কাজ করে, এটা যখন এজেন্টকে আস্ক করবেন দেন কিন্তু উত্তর দিতে পারবে। যদি যদি আপনি চ্যাটজিপিটি থেকে করেন তাহলে কিন্তু সে পার্সোনাল ডাটাটা ফেচ করতে পারবে না। ওকে, আমার নেক্সট যদি যাই যে মূল ধারণা জাগলাম র্যাগের মাধ্যমে কি করে ডেটা রিট্রিভাল করে নিয়ে আসে। ওকে, দেন কি র্যাগ কীভাবে কাজ করে? র্যাগ হচ্ছে ডাটা কালেক্ট করে, ফার্স্টে ডাটা কালেক্ট করে কোম্পানি ডকুমেন্ট, পিডিএফ, ওয়েবসাইট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, রিপোর্ট ইত্যাদি। এই জিনিসগুলা ফার্স্টে আপনি যেই একটা গুগল শিট অথবা এসভিজি ফাইল, যে কোনো ফাইলে আপনি এগুলা ডাউনলোড করেন না কেন ডক, আপনি কি করবেন এগুলার আপনার যে পার্সোনাল ইনফরমেশন পিডিএফ পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি এই স্টোর করবেন। দেন এই র্যাগ এজেন্ট কী করবে, ডাটাগুলো কালেক্ট করবে যে জায়গার মধ্যে আপনি এগুলা অ্যাড করেছেন, ওই ডাটাগুলো কালেক্ট করে কোম্পানির ডকুমেন্ট হতে পারে, পিডিএফ হতে পারে, ওয়েবসাইট হতে পারে এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হতে পারে, রিপোর্ট হতে পারে, যে কোনো কিছু আপনি এটাতে অ্যাড করবেন ওইগুলো কিন্তু এআই এজেন্টগুলো ফেচ করে নিয়ে আসতে পারবে। ওকে, দেন কাজ কি, দেন হচ্ছে চ্যাঙ্কিং। চ্যাঙ্কিং ডেটা টুকরা করার। চ্যাঙ্ক মানে হচ্ছে সাপোজ আপনার একটা ফুল একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে অথবা আপনার একটা পিডিএফ আছে, এই পিডিএফের মধ্যে অনেক লেখা আছে। ওকে, এখন এই এই র্যাগ এজেন্টটা কী করবে, এই প্রায় আপনার যদি 100 পৃষ্ঠার পিডিএফ ফাইল থাকে, 100 পৃষ্ঠা তো যখন আপনি আস্ক করবেন যে আমার ওয়েবসাইট আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, এটা যখন আস্ক করবেন এই এজেন্টটা কিন্তু আপনার সম্পূর্ণ 100 পৃষ্ঠার পিডিএফটা রিড করবেন না। এটা কি করবে, ছোট ছোট টুকরায় ভাগ করবে। চ্যাঙ্কগুলা, চ্যাঙ্ক মানে হচ্ছে আপনি যখন দেখানো হবে N8 এর মধ্যে, চ্যাঙ্ক হচ্ছে আপনি যখন 1000 কোড আছে, এই 1000 পেজ আছে, এই 1000 পেজগুলোকে ছোট ছোট টুকরা বিন্দু বিন্দু কোণায় ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় ভাগ করে, এই ভাগ করা অংশগুলা আপনারা কি করে গুগল যখন আস্ক করবেন দেন ওইটা চ্যাঙ্কের সাথে মিলায় ম্যাচ করে যেটা বেশি রিলেভেন্ট হয়, যেই টুকরাটার সাথে আপনার কোশ্চনটা বেশি রিলেভেন্ট হয়, ওইগুলাকে সামনে এনে আপনাকে একটা একটা উত্তর মেক করে দেয় এই চ্যাঙ্কের মাধ্যমে। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণায় পরিণত করে, যেটা শুধু এই র্যাগ এজেন্টে বুঝতে পারে, মানুষ বুঝতে পারবে না। আবার এইগুলো চ্যাঙ্কগুলা দেন রিলেভেন্ট যেগুলো মিলে দেন চ্যাঙ্কগুলা আপনাকে একটা প্রপার একটা অ্যান্সার মেক করে দেয়। আমি যদি গুগলে অ্যাক্স করি, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় কিন্তু এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করেছে এই চ্যাঙ্কগুলা, যাতে যখন কোনো কিছু নিয়ে আক্স করবেন আপনার রেভিনিউ ইয়ারলি রেভিনিউ কত, তো কি করবে যে 100 পেজের পিডিএফটা আছে এই পেজের পুরোটা পিডিএফ না পড়ে ছোট ছোট ক্ষুদ্র কণায় ভাগ করবে এবং পরবর্তীতে দেখবে যে এই কোণাটার সাথে কোন যে অংশটা মিলে ছোট ছোট ক্ষুদ্র কোণায় পরিণত করে টুকরে পরিণত এই টুকরের সাথে ম্যাচ করবে, যদি দেখে যে এটার সাথে রিলেভেন্ট দেন ওটার উপর বেস করে একটা অ্যান্সার মেক করে দিবে। এটাই হচ্ছে চ্যাঙ্ক সাইজ। ওকে, আমরা এখন জানলাম কি প্রথমে ডেটাগুলো কালেক্ট করে যেই ডেটা আমরা পিডিএফ অথবা যেগুলো দিব পিডিএফ আকারে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ওয়েবসাইট যেটাই দিই আমরা, দেন এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় পরিণত করে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে। ওকে, যেমন ডকুমেন্টারিগুলোকে ছোট ছোট টেক্সট চাঙ্কে ভাগ করা হয় যেখানে 300 থেকে 500 টোকেন থাকে। ওকে, এর প্রথমে চ্যাঙ্ক হয় দেন এগুলোকে টোকেন আকারে ভাগ করে এগুলো পরবর্তীতে জানবো। আগে প্রথমে চ্যাঙ্ক মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে। ওকে, তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এমবেডিং জেনারেশন। এমবেডিং মানে কি, প্রতিটি চ্যাঙ্ককে এমবেডিং ভেক্টরে কনভার্ট করা হয়। ওপেন এআই তারপর হচ্ছে এই জিনিসগুলো দিয়ে এমবেডিং ব্যবহার করা হয়।
এখন কথা হচ্ছে এমবেডিং মানে হচ্ছে এমবেডিং মানে কি যখন এই চ্যাংগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় পরিণত করা হয়েছে টুকরায় পরিণত করা হয়েছে এই টুকরোগুলোকে এই এমবেডিং মডেল সবগুলোকে আবার একসাথে যুক্ত করে দেন আপনাকে একটা অ্যান্সার রিপ্লাই দেয়। ওকে, চ্যাং প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে এই এমবেডিং টুকরাগুলোকে একসাথে করে আপনাকে অ্যান্সার করে। যখন দেখবে যে এই জিনিসগুলো একসাথে আপনার রিলেভেন্ট যে কোশ্চেনটা আস্ক করছেন ওইটার উপর নির্ভর করে রিলেভেন্ট, দেন আপনাকে এমবেডিং ওই সবগুলোকে একসাথে অ্যাড করে দেন আপনাকে একটা ফিডব্যাক রিপ্লাই দিবে। ওইটাই হচ্ছে এমবেডিং জেনারেটর। ফার্স্টে ডাটাগুলা কালেক্ট করবে, দেন ওটাকে চ্যাংকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করবে, ওই টুকরাগুলোকে এমবেডিং মডেল একসাথে করবে, দেন একটা অ্যান্সার দিবে। আরেকটা জিনিস কি, ব্যাকটো ডেটাবেস স্টোর। ব্যাকটো ডেটাবেস হচ্ছে পাইনকোন মাধ্যমে ব্যাকটো ডেটাবেস করা যায়, অথবা সেখানে মেলবাস আছে, ফাস আছে ইত্যাদি, এইগুলাই এমবেডিং রাখা হয়। এমবেডিং এই ব্যাকটো ডেটাবেসগুলো স্টোর মানে হচ্ছে আপনি যে স্টোরগুলো এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কোথায় রাখবেন। পাইনকোন ডেটাবেস আছে, আপনার যত ডিভি আছে মানে ডেটাবেস আছে, মঙ্গোবিডি হতে পারে, যে কোনো স্টোরে যে কোনো স্টোরে ডেটাবেজে আপনি এই ডেটাগুলো রাখতে পারবেন। আপনার যে ডকুমেন্টের ওয়েবসাইট পিডিএফ এই অপশনগুলো আপনি এই ব্যাকটো ডেটাবেজে স্টোর করে রাখবেন। এগুলো পরবর্তীতে আমরা শিখবো। এবং কি ওই জায়গায় চাঙ্ক সাইজ অ্যাড করতে পারবেন। আপনি যদি বলেন যে 1000 চাঙ্ক সাইজ হবে, 1000 চাঙ্ক সাইজ আকারে ছোটো ছোটো টুকরে পরিণত হবে, দেন ওটা করবে। ফার্স্টে কী করবে, র্যাকের কাজ কি, ফার্স্টে ডেটা কালেক্ট করা। ফার্স্টে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো কালেক্ট করবে, দেন ছোটো ছোটো টুকরায় পরিণত করবে। এই টুকরাগুলো এমবেডিং পরিণত আবার একসাথে করা হবে। আর এই ব্যাকটো ডেটাগুলো পাইন করে এগুলা সেভ করা হবে। ওকে, আমরা এখন জানলাম র্যাক কীভাবে কাজ করে। তারপরে আমাদের কাজ জানতে হবে যে এমবেডিং মডেল, এই যে কোয়েরিগুলো ইউজার প্রশ্ন করলে সেটা এমবেডিংয়ে কনভার্ট করা হয়। চ্যাং সাইজগুলো ফার্স্টে ছোটো ছোটো টুকরায় পরিণত হয়। এই টুকরাগুলোকে ইউজার যখন প্রশ্ন করবে এগুলাকে রিলিভেন্ট ডাটাগুলো নিয়ে আসবে, দেন ওটার উপর নির্ভর করে এমবেডিং কনভার্ট করবে যাতে মানুষ ইউজার ফ্রেন্ডলি হয়, মানুষ বুঝতে পারে। তারপরে হলে সিমিলারিটি সার্চ। ব্যাকটোডিবি থেকে প্রশ্নের সাথে সবচেয়ে রিলেভেন্ট টেক্সট বের করে নিয়ে আসবে। বললাম কি ফার্স্টে, যখন আপনি কোনো কিছু একটা আক্স করবেন যে আমার কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, ওইটার উপর রিলিভেন্ট যে চ্যাং সাইজগুলো আছে মানে ছোট ছোট টুকরো আছে, ওই টুকরোগুলোকে পিক করে নিয়ে আসবে, যে দেন এটার রিলেভেন্ট যেটা আছে ওই রিলেভেন্ট ডেটাগুলোকে নিয়ে আসবে, দেন এমবেডিং একসাথে করবে। এটা কি করবে, রিলেভেন্ট কন্টেন্টসগুলো বের করে নিয়ে আসবে চ্যাং সাইজের মধ্যে। সম্পূর্ণ 100 পেজের পিডিএফটা কিন্তু পড়বে না, জাস্ট চ্যাং সাইজগুলোর সাথে মিলাবে, যেটা রিলিভেন্ট হবে ওইটাই সামনে নিয়ে আসবে। ওকে, সম্পূর্ণটা মিলালে কিন্তু বারবার আপনার টোকেন খরচ হবে, কারণ টোকেন মানে কি, প্রতিটা ওয়ার্ডে যদি একটা টোকেন ধরি 1000 পেজের মধ্যে মনে করেন যে যদি 2 লাখ ওয়ার্ড থাকে 2 লাখ টোকেন খরচ হবে, বারবার কোশ্চেন করবেন বারবার অ্যান্সার করবে। বাট আমার তো চাচ্ছি না টোকেন ইউজ করার জন্য, বেশি টোকেন ইউজ করলে তো আমার আমার ইউজেস বাড়বে, আমার খরচ বাড়বে, আমার ডলার বেশি এক্সপেন্স হবে। আমি কি চাবো, আমি চাবো কম খরচ করার জন্য, যাতে আমি চ্যাং সাইজগুলোর মাধ্যমে আমি রিলেভেন্ট ডাটাগুলো নিয়ে আসতে পারি, দেন আমার রিলেভেন্ট অ্যান্সারগুলো আমার দিতে পারে। ওকে, রিট্রিভ কনটেক্সট। টপকে সবচেয়ে সবচেয়ে রিলিভেন্ট চ্যাংগুলোকে নির্বাচন করা হয়। বুঝতে পারছেন, সবচেয়ে রিলিভেন্ট যে রিলেভেন্টগুলো আছে ওইগুলোকেই আপনার উপরে নিয়ে আসা হয় অ্যান্সার করার জন্য। এলএলএম অ্যান্সার, প্রাপ্ত কনটেক্সট প্লাস ইউজারের প্রশ্ন অ্যান্ড এলএলএমে পাঠানো হয়। এলএলএম কনটেক্সটের উপর ভিত্তি করে এগুলা তৈরি করে। বুঝতে পারলেন, আপনার ফার্স্টে কী করে, এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো চ্যাং সাইজের উপর নির্ভর করে রিলেভেন্ট ডেটাগুলো সামনে আনে, দেন এই এলএলএম মডেলের কাছে দেয়। এলএলএম মডেল কনটেক্সটগুলোকে বোঝে, দেন ইউজারের প্রশ্ন বোঝে, দেন এলএলএম মডেল কী করে, ওইটার উপরে কনটেক্সটের উপর নির্ভর করে এলএলএম মডেল রিপ্লাই প্রদান করে। ওকে, এলএলএম মডেলের এইটাই হচ্ছে র্যাগের কাজ। তারপরে র্যাগের ব্যবহারের সুবিধা। র্যাগ আমরা কখন ব্যবহার করব এবং কেন প্রয়োজন। র্যাগ ব্যবহার করা হচ্ছে আপ টু ডেট নলেজ। চ্যাটজিপিটির কাট অফ ডেট এড়িয়ে সব শেষ যে তথ্য আছে এগুলা পাওয়া যায়। আপনি যদি চান যে আপনার এখন যে ওয়েবসাইটের কারেন্ট যে স্ট্যাটাস আছে আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনি যদি বলেন যে আমার নতুন করে 10,000 প্রোডাক্ট অ্যাড হয়েছে, আপনি যদি আপনার পিডিএফের মধ্যে অ্যাড করে দেন যে কতগুলা প্রোডাক্ট নতুন অ্যাড করা হয়েছে, এই জিনিসটা যদি 10,000 অ্যাড করে দেন, দেন সাথে সাথে যদি কেউ একজন আস্ক করে এই এজেন্টকে দ্যাট কতগুলা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, সাথে সাথে কিন্তু এই এআই এজেন্টটা রিপ্লাই দিয়ে দেবে ইউজারকে। ওকে, তার মানে হচ্ছে আপ টু ডেট। সর্বশেষ যেটা আপনি যদি এখন চান এখনই কিন্তু এটা করতে পারবেন।
ওকে, বাট এআই এজেন্টের মাধ্যমে মানে চ্যাট জিপিটি থেকে যদি আস্ক করেন এটা কিন্তু করতে পারবে না। চ্যাট জিপিটির মধ্যে ওনার পর্যাপ্ত ডেটা নেই, যার কারণে এটা কমপ্লিট করতে পারবে না। ওকে, দেন কি, দেন আরেকটা সুবিধা হচ্ছে কি কাস্টম নলেজ, কোম্পানির এফএকিউ, ইন্টারনাল ডকুমেন্টস, রিসার্চ পেপার ব্যবহার করা যায়। সাপোজ আপনি যদি আপনার চ্যাট জিপিটিকে বলেন মানে আপনার কোম্পানির যেই ট্রেড লাইসেন্স আছে, ওকে, ট্রেড লাইসেন্সের যে নাম্বার এটা বাইর করে দেওয়ার জন্য, এটা কি চ্যাট জিপিটি পারবে? অবশ্যই পারবে না। আপনার এখানে নতুন একটা র্যাগ এজেন্ট ইউজ করতে হবে, যে র্যাগ এজেন্টের মধ্যে আপনি সব ডেটা দিয়ে রাখবেন, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, সব ডেটাগুলো দিয়ে রাখবেন। এই ডেটাগুলা এই র্যাগ এজেন্ট নিয়ে দেন অ্যান্সার করতে পারবে। দেন আপনি যখন র্যাগ এজেন্ট কমপ্লিট করলেন, দেন আপনি যখন আপনাকে আস্ক করবে যে হেই চ্যাট জিপিটি অর যে এজেন্ট আছে, যে এজেন্ট হোয়াট ইজ মাই ট্রেড লাইসেন্স নাম্বার, দেন দেখবেন যে এই এজেন্টটা সাথে সাথে একটা রিপ্লাই দিবে, তা আপনার ট্রেড লাইসেন্স নাম্বার এই নাম্বার, কারণ আপনি অলরেডি অ্যাড করে দিয়েছেন কাস্টম নলেজ অ্যাড করে দিয়েছেন। তারপরে কি, তারপরে হচ্ছে অ্যাকুরেসি বৃদ্ধি। তারপরে অ্যাকুরেসি বৃদ্ধির মাধ্যমে আপনার যে কনটেক্সটটা আছে, এই কনটেক্সটটা আরও বেশি অ্যাকুরেট হয়ে যায়। আপনার যে ডেটা আছে ওইটার উপর নির্ভর করে এই অ্যান্সারগুলো দেয়। অ্যাকুরেসি মানে সম্পূর্ণ 100-100ভাবে উত্তর দেয়, কোনো ফল্ট উত্তর দেবে না। আপনার এআই র্যাগ এজেন্টে আপনি যেই সোর্সটা দিয়েছেন এই সোর্সের উপর নির্ভর করেই অ্যাকুরেসি মেনটেন করেই অ্যান্সারগুলো দেবে। তারপরে ব্যবহারের সুবিধা আরেকটা কি, কস্ট ইফেক্টিভ, মডেল রিটার্ন না করায় নতুন নলেজ যোগ করা যায়। কস্ট ইফেক্টিভ, সাপোজ আপনি যখন ইউজেস বেশি করবেন, আপনাকে যখন চ্যাট জিপিটি ইউজ করবেন, আপনার যত ডেটা আছে ওগুলোকে রিট্রিভ করবে, 100 পেজের যদি পিডিএফ থাকে ওই 100 পেজের পিডিএফগুলো সম্পূর্ণ লাইন বাই লাইন পড়বে, দেন আপনাকে অ্যান্সার করবে। বাট যদি আপনি র্যাগ এজেন্ট ইউজ করেন, র্যাগ এজেন্টের মাধ্যমে আপনার ডেটাগুলা চাঙ্ক সাইজে পরিণত করবে। আপনার যে রিলেভেন্ট চাঙ্ক সাইজ 100 পেজ সে পড়বে না, যে ডাইরেক্ট যে জায়গায় রিলেভেন্ট পাবে ওই জায়গায় ডাইরেক্ট জাম্প করবে, দেন ওই জায়গার কিছু ডেটাগুলো নেবে, ওপরে আপনাকে অ্যান্সারগুলো দিবে, যেটা হচ্ছে অল্প কিছু টোকেন খরচ হবে। যদি অন্যভাবে করেন, সাধারণভাবে করেন, তাহলে 1000 পেজ 100 পেজ পড়বে, সবগুলা পড়ার জন্য একবার অনেক টোকেন খরচ হবে, দেন ইউজেস বেশি হবে, আপনার এক্সপেন্সও বেশি হবে। এর জন্য এটা কস্ট ইফেক্ট। তারপরে স্কেলেবিলিটি, হাজার হাজার ডকুমেন্ট যোগ করলেও শুধু ভেক্টর ডিবি আপডেট করলেই হবে। আপনি যতই মানে ডাটা অ্যাড করেন, যতই হাজার হাজার আপনার ডাটা চেঞ্জ করতে চান, শুধু ভেক্টর ডিবির মধ্যেই চেঞ্জ করে দিলে হবে। তার মানে আমরা কি জানলাম হচ্ছে র্যাগ এজেন্ট ব্যবহারের সুবিধা, আপ টু ডেট ডাটা নলেজ পাবো আমরা, কাস্টম নলেজ পাবো, একুরেসি বৃদ্ধি পাবো, কস্ট ইফেক্টিভ, অনেক খরচ কমে যাবে কারণ চ্যাঙ্ক সাইজের মাধ্যমে ডেটাগুলো রিলেভেন্ট ডেটাগুলো উপরে এসে পড়বে। স্কেলেবিলিটি, এই জিনিসগুলা আমরা র্যাগ এজেন্টের মাধ্যমে সুবিধা পাবো। তারপর আমরা কি আসি র্যাগ এজেন্টের প্রকারভেদ। র্যাগ এজেন্ট আছে যে ভ্যানিলা র্যাগ এজেন্ট, তারপর হচ্ছে র্যাঙ্কিং এজেন্ট, মাল্টি হোপ র্যাগ এজেন্ট, তারপর আছে এই জিনিসটা বড় জেনিক এজেন্ট। তারপর আরেকটা এজেন্ট আছে যেটা হচ্ছে এজেন্টিক র্যাগ এজেন্ট, স্ট্রিমিং এজেন্ট এবং হাইব্রিড এজেন্ট। এক একটা এজেন্ট নিয়ে জানবো আমরা এখন। ফার্স্টে জানা হচ্ছে ভ্যানিলা র্যাগ এজেন্ট। ভ্যানিলা র্যাগ এজেন্টকে অপর নাম হচ্ছে বেসিক র্যাগ এজেন্ট। সাধারণ কোয়েরি, ভেক্টর ডিবি থেকে রিলেভেন্ট চাঙ্ক এলএমএ পাঠানো, এগুলো ভ্যানিলা র্যাগ এজেন্ট। এটা জাস্ট ইজি। আপনার যখন কেউ কিছু আস্ক করবে, কোয়েরি করবে, ওইটার উপর ভেক্টর ডিবি থেকে ডেটা নেবে, রিলেভেন্ট চাঙ্কস দিবে, দেন এলএলএমে পাঠাবে, ওইটার উপর রিলেভেন্ট একটা অ্যান্সার মেক করে দিবে। যেমন কোম্পানির এফএকিউ চ্যাটবট হতে পারে। ওকে, কোম্পানির এফএকিউ চ্যাটবট আপনার যখন সে আপনাকে কোনো আস্ক করেন ওইটার উপর নির্ভর করে সে একটা অ্যান্সার দেবে। তারপর হচ্ছে কি র্যাঙ্ক এজেন্ট, রিট্রিভের পরে চ্যাঙ্কগুলোকে আবার রিলেভেন্স অনুযায়ী সাজানো হয় র্যাঙ্ক। ওকে, আপনার যখন চাঙ্ক সাইজগুলা পিক আপ করে নিয়ে আসবে উপরে, ওইগুলোর উপরে রিলেভেন্ট ডেটাগুলোর উপরে সে রিলেভেন্সি তৈরি করে, রিলেভেন্স অনুযায়ী আপনাকে একটা অ্যান্সার মেক করে দেবে। উলট পালট কোনো আপনাকে অ্যান্সার মেক করে দেবে না। ওকে, রিট্রিভ এর পরে চ্যাঙ্কগুলোকে আবার রিলেভেন্স অনুযায়ী সাজানো হবে, র্যাঙ্ক করা হবে। এক্সাম্পল হতে পারে নতুন মেইল আছে এমন ডেটার মধ্যে সবচেয়ে রিলেভেন্ট বেছে করবে। সাপোজ আপনার যেই আপনি যখন আস্ক করলেন যে আমার ট্রেড লাইসেন্স দাও, অথবা আপনি যদি আস্ক করলেন যে আমাদের গত ইয়ারে কত রেভিনিউ ইনকাম হয়েছে আমাদের এই ওয়েবসাইট থেকে, তখন সে কী করবে, আপনার যে এজেন্ট যেই পেজগুলো আছে, সোর্সগুলো আছে, ওই সোর্সে চ্যাঙ্ককে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পরিণত করা হয়েছে, ওই টুকরোগুলোর কাছে যাবে, যাওয়ার পরে
ওই ডেটাগুলোকে নিয়ে আসবে ফার্স্ট। সাপোজ মনে করছে 3টা মিল পেলো যে এই জায়গার মধ্যে 3টা সেম কোন যেটা কোয়েরি করছে ওইটার সাথে মিলে যায়, 3টা ডেটা উপরে নিয়ে আসলো, এই 3টা ডেটা চ্যাঙ্কের মাধ্যমে উপরে নিয়ে আসলো। চ্যাঙ্ক আবার কী করবে, এই 3টার মধ্যে ফার্স্ট একটা রিপ্লাই দিবে, কিন্তু কোন ফার্স্টটা দিবে, যেটা হচ্ছে এটার সাথে আরও বেশি চ্যাঙ্ক মিলে যায়, যেটা রিলেভেন্ট বেশি ওইটাই রিপ্লাই দিবে, ওই বাকি দুইটা আর দিবে না। এটাই হচ্ছে রি র্যাঙ্কিং। 3টা নিয়ে আসবে রিলেভেন্টগুলা, বাকি দুইটা পালাই দেবে, একটা যেটা মোস্ট রিলেভেন্ট ওইটাই আপনাকে অ্যান্সার মেক করে দিবে, এলএলএমের কাছে দিবে, দেন এলএলএম আপনাকে একটা রেজাল্ট মেক করে দিবে। ওকে, আমরা জানলাম এটা মাল্টি হোপ র্যাগ, একাধিক ধাপে রিট্রিভিং করা লাগে। যেমন 2023 সালের রেভিনিউ কত ছিল এবং সেটা 2022 সালের থেকে বেশি, প্রথমে রেভিনিউ বের করবে তারপর তুলনা করবে। মাল্টি হুপ র্যাগ। ওকে, বুঝতে তো পারলেন, এটা মানে হচ্ছে রেভিনিউগুলো কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেন আপনাকে একটা রিপ্লাই দিবে। যেমন আপনাকে যদি বলা হয় রেভিনিউ কত, এটার উপর নির্ভর করে সে আগেরটা বাইর করবে, দেন আজকে রিসেন্ট মান্থে কারেন্ট মান্থেরটা বাইর করবে, কারেন্ট ইয়ারেরটা বাইর করবে, দেন আপনার এটা কম্পেয়ার করবে। তারপর আরেকটি প্রকল্প আছে হিরার্চিক্যাল র্যাগ। বড় ডকুমেন্টের ক্ষেত্রে আগে বড় সেকশন থেকে সার্চ করবে, তারপর ছোট সেকশনে ড্রিল ডাউন করবে। সাপোজ আপনার একটা বড় ডকুমেন্ট, সাপোজ ফার্স্টে বললাম আপনার 100 পেজের একটা পিডিএফ আছে, পিডিএফের যে বড় ডকুমেন্ট, বড় যে হেডলাইন অথবা বড় যেই আপনার যেই সেকশন আছে, ওই সেকশনগুলোকে সে সার্চ করবে, ওই র্যাগ এজেন্টের মাধ্যমে পায় কিনা, কোনো ডেটা পায় কিনা। এগুলো আগে তো চ্যাঙ্ক সাইজে বাইর করা হবে, চ্যাঙ্কে ছোটো ক্ষুদ্র টুকরো পরিণত করা হবে। দেন ওইগুলোর উপরে ছোটোগুলো যখন দেখবে যে বড়টার সাথে মিলতেছে না, দেন নিচের দিকে আস্তে আস্তে সেকশনগুলোতে যে ছোট লেখাগুলো, ছোট সেকশনগুলো আছে ওগুলোতে ড্রিল করবে র্যাগগুলো বাইর করার জন্য। যেমন 200 পাতার লিগ্যাল ডকুমেন্টের নির্দিষ্ট ক্লোজ খোঁজা। আপনি যখন কোনো কিছু একটা বাইর করতে যাবেন, সে ক্ষুদ্র ক্ষুদ্র চ্যাঙ্কে পরিণত করবে, ফার্স্টে যেইটার সাথে মিলবে, তারপরে ওইটার যদি না মিলে দেন ছোট যেটা সেকশন আছে ওইটার মধ্যে যাবে, দেন একটা অ্যান্সার মেক করে দিবে। তো আমরা জানলাম হচ্ছে কি ভ্যানিলা আর ভ্যানিলা র্যাগ, তারপরে রি র্যাঙ্কিং, তারপরে মাল্টি হোপ। এরপর আমরা যদি আরেকটা অপশনে যাই, যে আমাদের আরও দুইটা অপশন আছে, যেগুলো হচ্ছে এজেন্টিক র্যাগ, স্ট্রিমিং র্যাগ এবং হাইব্রিড র্যাগ। এজেন্ট্রিক মানে হচ্ছে এলএলএম এ শুধু উত্তর দেয় না, বরং ঠিক করে কোনো কোয়েরি করবে, কোন টুল ব্যবহার করবে, এগুলা দেয়। আপনি যখন একটা ওয়ার্কফ্লো মেক করতে যাবেন, ওয়ার্কফ্লোর মধ্যে সেখানে দেখবেন যে আপনি যদি ওকে আস্ক করেন যে আবহাওয়া অথবা কোম্পানির পলিসি বলো, এজেন্ট উত্তর থেকে আবহাওয়া এবং পলিসি এগুলো আপনাকে খুঁজে বের করবে। কোথা থেকে বের করবে, সে হয়তোবা আপনার যেই উইকিপিডিয়া আছে, ওই উইকিপিডিয়া ওয়েবসাইট অথবা অনলাইনে যত যেই আপনি যদি আবহাওয়া নিয়ে আস্ক করেন, সে অনলাইনে যত আবহাওয়া নিয়ে ওয়েবসাইট আছে ওগুলো থেকে ডেটা ফেচ করা ট্রাই করবো, ওই দিক থেকে এনে আপনাকে অ্যান্সার মেক করে দিবে। যদি বলেন যে আমাদের কোম্পানির লিভ পলিসি বলো, এজেন্ট কী করবে, ইন্টারনেট থেকে আবহাওয়া বাইর করবে, পাইনকুন থেকে লিভ পলিসিগুলা বাইর করবে। আপনার আবহাওয়ার ডেটা কিন্তু অনলাইনে আছে, এই ডেটাগুলো সে কী করবে, আবহাওয়ার ডেটাগুলো সে যেহেতু এটা এজেন্টিক এলএলএম এর মাধ্যমে আবহাওয়ার ডেটাগুলো যেহেতু অনলাইনে আছে, অনলাইন থেকে আনবে। বাট আপনার কোম্পানির পলিসি কিন্তু আপনিই জানেন, এটা কিন্তু এআই এজেন্ট জানে না। এই জন্য এগুলো কী করবে, পাইনকুন থেকে নিয়ে আসবে। ঠিক আছে, যেটার যে কাজ এজেন্টিক, তো এই জন্যই বলা হয়েছে। এলএলএম শুধু কী করবে, অনলাইনের থেকে যদি কোনো ডেটা পায় তাহলে অনলাইন থেকে নিয়ে আসবে, আর যদি কোনো কিছু এলএলএম অনলাইনে না পায় তাহলে সে কী করবে, আপনার যে পেইন কোন ডেটাবেজ আছে র্যাগ এজেন্ট ওই দিক থেকে নিয়ে আসবে। তারপর আরেকটা পার্ট আছে স্ট্রিমিং র্যাগ, রিয়েল টাইম ডেটা, লগ, নিউজ ফিড, তারপর সেন্সর ডেটা থেকে রিট্রেভেল করে। যেমন রিয়েল টাইম স্টক মার্কেট অ্যানালাইসিস বট। সাপোজ আপনি একটা বট বানালেন, যেই বটের মধ্যে মানে রোবট বানালেন, মানে এআই এজেন্ট বানালেন, যেই বটের মধ্যে আপনার যে কারেন্ট যে স্টক, যেমন সাপোজ আপনি যদি এই এজেন্টের মধ্যে যেই স্ট্যাটাস মানে স্টক যে কারেন্ট যে বটটা আছে এটা যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু এই বুঝতে পারবেন না যে শেয়ার বাজারে ধস নামলো নাকি উপরের দিকে উঠলো। এটা যদি এই একটা এজেন্টের মধ্যে অ্যাড করেন, যেটা হচ্ছে স্ট্রিমিং র্যাগ, এটার মধ্যে অ্যাড না করলে কিন্তু বোঝা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের এআই এজেন্টটাকে আমাদের যে স্টকের যে কারেন্ট ডেটা আছে, যেই বট আছে ওইগুলা ইউজ করতে হবে। ওকে, স্ট্রিমিং র্যাগ জানলাম। তারপরে হাইব্রিড র্যাগ, কিওয়ার্ড রিসার্চ প্লাস
তারপরে হাইব্রিড র্যাগ কিওয়ার্ড রিসার্চ প্লাস সিমেন্টিক সার্চ একসাথে ব্যবহার করে, যেমন লিভ পলিসি, তারপরে ভ্যাকেশন রুলস, দুই ধরনের হতে পারে। সাপোজ আপনার যখন কোনো একটা জিনিস নিয়ে জানতে হবে, সেই কিওয়ার্ড রিসার্চ হোক অথবা ভ্যাকেশন রুল হোক, এগুলা সে র্যাগ এঞ্জিনের মাধ্যমে বাইর করবে সিমেন্টেনিয়াসলি। ওকে, একসাথে বাইর করবে। ওকে, আমরা জানলাম হচ্ছে র্যাগ এজেন্টের প্রকারভেদ নিয়ে। তারপরে কি, তারপরে আমাদের আছে এলএলএম মডেল। এর প্রয়োজনীয় টুলগুলা, এলএলএম মডেল ব্যবহার করতে হলে মানে র্যাগ এজেন্ট ব্যবহার করতে হলে আমাদের প্রয়োজনীয় টুলগুলা কী কী, কী কী জিনিসগুলোর উপর আমাদের ফোকাস রাখতে হবে, এই জিনিসগুলো না থাকলে আমাদের এলএলএম মডেল, আমাদের র্যাগ এজেন্ট কাজ করবে না। ওকে, ফার্স্ট হলো এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ওপেন এআই, চ্যাটজিপিটি এবং ক্লড, লামা, এই জিনিসগুলো এলএলএম মডেল অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। এগুলো নিয়ে আমরা জানি অলরেডি, আমাদের প্রজেক্ট মেক করা হয়েছে, সিম্পল প্রজেক্ট। এলএলএম মডেল দেন আমাদের লাগবে হচ্ছে ভেক্টর ডেটাবেস। ভেক্টর ডেটাবেস কি পাইনকুন হতে পারে, তারপর হচ্ছে ওয়েব বাইস হতে পারে, ফাস হতে পারে, মেল বাস হতে পারে, এই জিনিসগুলো ফার্স্ট। কিন্তু আমরা বেশিরভাগ সময় পাইনকুন ডেটাবেস, ভেক্টর ডেটাবেসটা বেশি ইউজ করব এই র্যাগ এজেন্ট ইউজ করার জন্য। তারপর হতে পারে কি ডেটা সোর্স, তোমার কোম্পানির ডকুমেন্টগুলো, নলেজ বেস, পিডিএফ, সিএসভি, ওয়েবসাইট, তোমার কোম্পানির যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো অবশ্যই লাগবে। তারপর হচ্ছে এমবেডিং মডেল। এমবেডিং মডেল যখন পাইনকুন ডেটাবেস করতে যাবেন, ওই জায়গার মধ্যে একটা অপশন আসবে এমবেডিং মডেল, মানে আপনি কোন মডেলটা ইউজ করতে চান। আপনি কি চ্যাট জিপিটি ইউজ করতে চান অথবা চ্যাট জিপিটি অথবা জিমিনি অথবা যেটাই চান, ওইগুলো আপনি এমবেডিং করতে পারবেন। তারপরে N8N, তারপর হচ্ছে ল্যাংচেন, তারপর হচ্ছে লামা ইন্ডেক্স, ডেটাগুলা মডেলগুলোকে কানেক্ট করার জন্য এগুলো প্রয়োজন। ফার্স্টে আপনার কি প্রয়োজন, এলএলএম মডেল। এলএলএম মডেলের মাধ্যমে, লার্জ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কনটেক্সট ডেটাগুলো যে দিবেন, এগুলোর উপর নির্ভর করে অ্যান্সার, প্রপার একটা অ্যান্সার মেক করে দিবে। তারপরে কি দরকার, ভেক্টর ডেটাবেস। যে ভেক্টর ডেটাবেসে পাইনকুন, মানে যে ভেক্টর ডেটাবেস আমরা মূলত ব্যবহার করবো হচ্ছে পাইনকুন। এই পাইনকুন ভেক্টর ডেটাবেস আমরা কি করব, এগুলা ইউজ করতে অবশ্যই প্রকারভেদ এই টুলগুলো দরকার। আমার কি দরকার, আমার যে ওয়েবসাইটের যে রিকোয়ারমেন্ট ডেটাগুলো আছে এই ডেটাগুলো দরকার, কারণ এই ডেটাগুলো আমার যদি পাইনকুনে সেট না করি, তাহলে আমার পাইনকুন থেকে ডেটা নিয়ে এআই এজেন্টগুলা কাস্টমারকে, ইউজারকে দিতে পারবে না। ওকে, তারপর আমার কি দরকার, এমবেডিং মডেল, ওপেন এআই, এমবেডিং সোর্স, সেন্টেন্স ট্রান্সফর্মিং, এই জিনিসগুলো। এমবেডিং মডেল কি করবে, চ্যাং সাইজগুলোকে একসাথে যোগ করে দেবে। এটা যখন পাইনকুন ডেটাবেস ক্রিয়েট করতে যাব, তখন এটা প্রয়োজন হবে। আমরা এটা কোথায় তৈরি করব, আমরা N8N তৈরি করব। ওকে, N8N এর মাধ্যমে এই পাইনকুনটা তৈরি করব। আমি যদি আমার N8N ওয়ার্কফ্লোর মধ্যে যাই, আপনারা দেখতে পারেন যে আমি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এআই এজেন্ট, এই এজেন্টের মধ্যে হচ্ছে আমি একটা চ্যাট মডেল অ্যাড করলাম, দেন একটা মেমোরি অ্যাড করলাম, এই যে পেইনকুন ডেটাবেস। এই পেইনকুন ডেটাবেসে আপনি যখন ডাটাটা এখানে দিবেন, দেওয়ার পরে অটোমেটিকলি গুগল সার্চ যে জিমিনি আছে, এই জিমিনি কী করবে, পাইনকুনের ডাটা সেট করে দিবে। তারপর এই জায়গার মধ্যে অ্যাড করে দেওয়ার সময় এইদিকে একটা অপশন পাবেন চ্যাং সাইজ। এখানে আরেকটা অপশন আছে অ্যাড করার জন্য চ্যাং সাইজ। আপনি কত ধরনের, কতগুলা টুকরো একটা খণ্ড, একটা প্যাকেজ করতে চান, ওই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এমবেডিং মডেল, এই যে এমবেডিং মডেল দেখতে পাচ্ছেন, এমবেডিং মডেল মানে হচ্ছে একটা এই জায়গায় যেটা ইউজ করবেন অথবা এই জায়গায় যেটা ইউজ করবেন, ওই পেইনকুন ডেটাবেসের ভিতরেও সেম মডেল, এমবেডিং মডেল ইউজ করতে হবে। এটা পরবর্তীতে ভিডিও দেখবো কীভাবে একটা কীভাবে আপনি একটা প্রোডাক্ট, যে পিডিএফটা আছে অথবা যে সোর্সগুলো আছে, এই সোর্সগুলো কীভাবে আপনি র্যাগের মাধ্যমে পেইনকুন ডেটাবেজে সেন্ড করবেন এআই এজেন্টের মাধ্যমে। এই সিম্পল অটোমেশনটা আগামীকালকে শিখব। এবং আজকের এই ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে যে এবং আরেকটা কিছু আর কি বাকি আছে এর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে যে র্যাগের ব্যবহারের ক্ষেত্রে, র্যাগের ব্যবহার, আমরা র্যাগ কোথায় কোথায় ব্যবহার করি। আমরা র্যাগগুলো ব্যবহার করতে কোম্পানির যে এফএকিউ বট আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের যে বট, এই জায়গার মধ্যে আমরা র্যাগ ইউজ করতে পারি, কারণ কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনার পার্সোনাল বট ছাড়া এলএলএম এর যে বটগুলো আছে এগুলো কিন্তু জানতে পারবে না। এই জন্য এটা আমাদেরকে কোম্পানির ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বটের মধ্যে ইউজ করতে হবে। কাস্টমার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ আপনার যে কাস্টমারকে কেমন ধরনের সার্ভিস দিতে হবে, এই জিনিসগুলো আপনিই জানেন এবং আপনার বট জানবে। ওকে, এর জন্য র্যাগ এজেন্ট তো অবশ্যই মেডিকেল এবং লিগ্যাল ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটা ব্যবহার করতে পারেন। ফাইন্যান্সিয়াল রিসার্চের জন্য ব্যবহার করতে পারেন। এডুকেশনাল টিউটোরিয়াল বা নিজস্ব বই নোট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। রিয়েল টাইম অ্যানালাইসিস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার করতে পারেন। তো র্যাগের বেশ কয়েকটা ক্ষেত্র আছে যেখানে আপনারা ব্যবহার করতে পারেন। কোম্পানির এফএকিউ, কাস্টমার সাপোর্ট, মেডিকেল অ্যান্ড লিগ্যাল ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের জন্য, ফাইন্যান্সিয়াল রিসার্চের জন্য, তারপর এডুকেশনাল টিউটোরিয়ালের জন্য, রিয়েল টাইম অ্যানালাইসিসের জন্য আপনারা এই র্যাগ এজেন্টগুলা ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখন এই ভিডিওতে জানলাম হচ্ছে সম্পূর্ণ থিওরিক্যাল বিষয়গুলো, র্যাগ এজেন্ট কী এবং র্যাগ কত ধরনের, র্যাগ কীভাবে কাজ করে এবং র্যাগ কত ধরনের এবং র্যাগ
যে আপনার যদি একজন যে পার্সোনাল আপনার যদি কোনো পার্সোনাল ডেটাগুলো আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট অথবা এআই এজেন্টকে দিতে চান, এই ডেটাগুলো কীভাবে দিবেন এবং চ্যাঙ্ক সাইজ কী এবং ক্ষুদ্র ক্ষুদ্র টুকরে কীভাবে পরিণত করে, আবার চ্যাঙ্ক সাইজগুলোকে কীভাবে এমবেডিং করে এবং কীভাবে রি-র্যাঙ্ক করে আপনাকে একটা ডেটা প্রোভাইড করে, এই জিনিসগুলো আপনারা এই ভিডিওতে শিখলাম। এবং সামনের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে এই এআই এজেন্ট এই পেইনকোন ডাটাবেজে কীভাবে ডেটাগুলো স্টোর করে, দেন আবার শিখবো হচ্ছে এই পেইনকোন ডাটাবেজ থেকে ডেটাগুলো নিয়ে কীভাবে আমরা আবার এইগুলা পোস্ট করতে পারি। যখন কেউ একজন আস্ক করবে যে কতগুলা ইউজার আমার, কতগুলো এমপ্লয়ি আমার কোম্পানিতে চাকরি করে, যখন আমি এই ডেটাগুলো পেইনকোনে আপলোড দিব, এই জিনিসগুলো শিখব। তারপর আপলোড দেওয়া ওই পেইনকোন ডাটাবেস থেকে কীভাবে ডেটা নিয়ে একজন ইউজারকে রিপ্লাই দেয়, ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা যে জিনিসটা আছে শিখলাম এআই এজেন্ট, র্যাগ এজেন্টের, এই জিনিসটা আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন। আর না হলে আপনারা বুঝতেই পারবে না আপনারা যে কাজ করতেছেন এআই এজেন্ট নিয়ে। এই জিনিসগুলো যদি আপনি মানুষকে জানাতে চান, না জানান, তাহলে আপনারা কিন্তু অনলাইনে কোনো ইনকামই করতে পারবেন না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি নেটওয়ার্কিং না করেন, আপনাদের মানুষ কিন্তু আপনাদের চেহারা দেখে কাজ দেবে না, আপনাদের পোর্টফোলিও, আপনাদের কাজ দেখে দেন তারা আপনাকে পে করবে। সো এই জন্যই আপনারা কী করবেন, ফার্স্টে আপনার যত কিছু শিখতেছেন, আপনি যা কিছু শিখতেছেন আমার এই কোর্স থেকে, এই কোর্স থেকে যাই শিখতেছেন আপনারা মূলত আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন যে আমি আজকে এই জিনিসটা শিখলাম, আমি একটা সিম্পল র্যাগ কি এবং র্যাগ কীভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে শিখলাম। এবং এই জিনিসগুলো যদি আস্তে আস্তে ছাড়েন, আপনি এগুলো পোস্ট রিচ হবে এবং আপনি ওই দিক থেকে নেটওয়ার্কিং, আপনার ওই দিক থেকে অনেক ধরনের ইনকাম হতে পারে যখন ক্লায়েন্ট আপনার এগুলা দেখবে। ওকে, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন।